দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগত এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আজকের আমাদের অনুষ্ঠান ঠিক এই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচন। এই জায়গাতে দুইটি সিদ্ধান্তই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের ভিতর আলোড়ন তুলেছে বলেই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা অনুধাবন করি, আমরা ফিল করতে পারছি। তারুণ্যের এই ভোট ভাবনায় আমি রয়েছি মহিবুল্লাহিল মাহিদ, স্টাফ রিপোর্টার, অভয়নগরের কথা। এবং সাথে আমি আছি মোহাম্মদ তরিকুল ইসলাম, অভয়নগরের কথা। এখানে যেহেতু 32% তরুণ ভোটার এবারের নির্বাচনে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তরুণদের মধ্য থেকে আমাদের যে বিষয়গুলো অনুভব করেন তারা মাঠ পর্যায়ে এবং তরুণদের মধ্যে কাজ করতে গিয়ে ঠিক তেমনই একটি প্রেক্ষাপট যে তরুণরা আসলে এই গণভোট এবং জাতীয় সংসদ সদস্য যে নির্বাচনটা এটা একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। এই যে অনুষ্ঠান বা অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া এটা একই দিনে হওয়াতে আসলে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কি না, নাকি স্বাভাবিকভাবেই আয়োজনটা সম্পন্ন হবে এবং এর মধ্য দিয়ে আমরা যে ম্যাসিভ চেঞ্জটা চাচ্ছি, জুলাই আগস্টে যে বাংলাদেশটা চাচ্ছি, সেটা আমরা প্রত্যাশিত বাংলাদেশটা আসলে পাবো কিনা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আয়োজনের প্রথমেই আমরা পরিচয় করিয়ে নিতে চাই এখানে যারা উপস্থিত হয়েছেন তরুণ সংগঠক, তরুণদের মধ্য থেকে যারা প্রতিনিধিত্ব করেন ঠিক তাদের মধ্য থেকেই আমার ঠিক বাঁ পাশে প্রথমে অবস্থান করছেন মোহাম্মদ সিয়াম হোসেন, যিনি ছাত্র শক্তির প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। তারপরে আমাদের পাশে রয়েছেন উসামা সাইফি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সহসভাপতি, এবং তার পাশে অবস্থান করছেন অভয়নগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমানুল্লাহ সাদিক, এবং সেদিক থেকে যদি শুরু করি তাহলে মোহাম্মদ মেহেদি হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক। এরপরে রয়েছেন আমাদের শেখ ইয়াসনাতিবা, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অভয়নগর উপজেলার নপড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন। এরপর রয়েছে আমাদের মোহাম্মদ ফয়সাল আহমেদ, যিনি নপড়া সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি, এবং পাশাপাশি এখন বসে আছেন আমাদের অফিয়া অলিদ অর্পা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে সামাজিক কাজ করে যাচ্ছেন। এবং আমাদের মাঝে কিন্তু আরও উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের এখানে উপস্থিত রয়েছেন নপড়া সরকারি মহাবিদ্যালয়ের সদ্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রবিউল হাসান স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এরপরে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন বিশেষ অতিথি, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির তানিম। আমি তাকেও আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনের প্রথম প্রশ্ন এবং প্রথম পর্বে আমরা চলে যেতে চাই। আমরা ঠিক এই পর্বে দাঁড়িয়ে আছি, গণভোট এবং সংসদ সদস্য নির্বাচন দুটি একই দিনে অনুষ্ঠিত হবে। তো দুইটি একটা বড় সিদ্ধান্ত একই দিনে আমরা নিতে চলেছি এবং এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের উপর জনসমর্থন এবং সার্বিকভাবে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ভোটার এবং তরুণরা আসলে কী ভাবছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এখন যেতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসানের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অভয়নগরের কথা আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ দেওয়ার জন্য। তো আমাদের যে প্রশ্নটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন এটা একই দিনে হওয়া উচিত কিনা। তো প্রথমেই আমি খুব সংক্ষেপে ক্লিয়ার করতে চাই গণভোট জিনিসটাকে, যেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে একটা নির্দিষ্ট বিষয়ের জন্য সকল নাগরিক তাদের মতামতকে পেশ করবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা বিষয়। সেইখানে আমাদের জাতীয় ভোট বা জাতীয় নির্বাচন হচ্ছে একটা 5 বছর ক্ষমতা মেয়াদী বা এই যে সংক্ষিপ্ত সময়ের একটা বিষয়। তো দুইটা জিনিসই আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি বলি গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা যদি একই দিনে হয় তবে কিছু সমস্যা আমাদের অবশ্যই দেখতে হবে, আমাদের সামনে আসবে। প্রথমত আমি যদি বলি আমাদের যে গণতন্ত্র, প্রশাসন এবং নাগরিক সচেতনতা এটা একটু ঝুঁকির ভিতর পড়বে। কীভাবে পড়বে? কারণ আমাদের প্রথমত বলি যে ভোটার যে ভিতরে যে বিভ্রান্ত সৃষ্টি হবে, কারণ আমরা জানি আমাদের নির্দিষ্ট এলাকা থেকে একজন প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই প্রতিনিধি যাকে আমরা ভোট দিতে যাব ঠিক একইভাবে একটা জাতীয় পর্যায়ের ইস্যু যখন আরেকটা সাইডে থাকবে, একই পাশাপাশি দুইটা ব্যালট যখন পাশাপাশি থাকবে, আমরা জানি আমাদের যে ভোটারগুলো আছে সাধারণত ম্যাক্সিমামই বা বেশিরভাগ ভোটারই গ্রামের সাধারণ পর্যায়ের মানুষ। তো তাদের যে বিষয়গুলো থাকবে তারা কিন্তু প্রতিনিধি নির্বাচন বিষয়ে বেশি গুরুত্ব দিবে। ঠিক একইভাবে আমাদের যে গণভোট হওয়ার কথা সেই বিষয়গুলো তারা
হয়তো বা বুঝতে পারবে না, এই বিষয়গুলো একটা ঝুঁকির ভিতরে পড়ে থাকবে, অর্থাৎ গুরুত্ব হারানোর যে বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয় আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যে প্রশাসনিক জটিলতা এবং স্বচ্ছতা। আমরা জানি আমাদের যে এলাকা ভিত্তিক অর্থাৎ বিভিন্ন আসন ভিত্তিক যে নির্বাচনটা হয়, জাতীয় নির্বাচন, সেইখানে আমাদের যে বিভিন্ন রকম লোকবল বা জনবল বা প্রতিনিধি যারা থাকে তাদের নির্দিষ্ট একটা ফোর্স থাকে। তো অনেক সময় দেখা যায় জনবল ব্যবহার করে তাদের যে ক্ষমতা প্রয়োগের যে একটা আধিপত্য বিস্তারিত মনোভাব, সেইটা একটা জাতীয় আমাদের যে গণভোটটা থাকবে সেইটার উপর প্রভাব ফেলবে। কারণ কি, গণভোট হচ্ছে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে উপস্থিতিতে এটা হইতে হবে, কিন্তু যখন একটা আধিপত্য বা অন্যরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু অনেক মানুষই স্বেচ্ছায় সেখানে অংশগ্রহণ করবে না। তাহলে আমাদের এই যে এখানে যে গুরুত্বটা, অর্থাৎ আমাদের যে গণভোটের গুরুত্ব কিন্তু তখন অনেকখানি হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে আইনি সংবিধান অর্থাৎ জটিলতা সৃষ্টি। কারণ আমরা জানি একটা সংসদের নির্বাচন যখন কোথাও অনুষ্ঠিত হবে বা কোনো এরিয়া বা কোনো আসন অনুষ্ঠিত হবে, তখনকার একটা বড় সময় প্রয়োজন, অর্থাৎ ভোট গণনা থেকে শুরু করে ভোটের কার্যক্রম সব ধরনের প্রক্রিয়া বা প্রসেস সম্পন্ন করতে অনেক বড় সময়ের প্রয়োজন। কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটাই রাষ্ট্রের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই দুইটা বিষয় যখন আমরা আসলে মনে হয় বুঝতে পেরেছি যে ঠিক একটা বাস্তবতায় দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করবে বলে আসলে আমাদের কাছে মনে হচ্ছে, এবং সেটা সংকটের জায়গাটা হতে পারে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অভয়নগর উপজেলার নপড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন। ঠিক তারও কাছে আমাদের একই প্রশ্ন, যে একই দিনে আসলে গণভোট এবং সংসদ সদস্য নির্বাচন, এটা কি আমাদের আস্থা বাড়াবে নাকি আসলে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই অভয়নগর কথাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই ৭১-এর মুক্তিযুদ্ধে যে সকল শহীদরা শহীদ হয়েছে এবং আমাদের ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমি শুরু করছি। আসলে যে কথাটি আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে দিলে কোনো জটিলতা সৃষ্টি হবে কি না, আসলে আমি মনে করি অবশ্যই এই জটিলতা আছে। কারণ হচ্ছে সম্ভবত ব্যালটের কালার দুই রকম হবে। যখন ব্যালটের কালার দুই রকম হবে, আমরা দেখতে পাবো যে অনেক প্রবীণ ভোটাররা আছে, তারা বুঝ দেওয়ার অনেক সমস্যা হবে যে কোন বাক্সে কোন এটা ফেলবে, ব্যালটটা ফেলবে। তারপরে আরও অনেক জটিলতা, সময়ের একটা ব্যাপার আছে। তো অনেক ভোটার, সময়ের ব্যাপারেও আমাদের অনেক লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে তাদের মাথায়। নির্বাচন কমিশন প্ল্যান অনুযায়ী একদিনে 2টি ভোট আর কি আমরা দেখতে পাবো। এই জন্য আমি বলতে চাই অবশ্যই জটিলতা আছে, তবে আমি নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি রাখবো যে এই জটিলতা পেরিয়ে আপনারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা 12 তারিখে দেখতে পারি, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সৎ যোগ্য প্রার্থীকে দেওয়া হয়, এজন্য আপনারা সকলেই বুদ্ধি বিবেচনা দিয়ে ভোটটি প্রদান করবেন। জানাচ্ছি আসাদুজ্জামান ইমনকে তার মতামত তুলে ধরার জন্য। ঠিক এই পর্যায়ে আমরা আমাদের দর্শক সারিতে যেতে চাই। তাদের মধ্য থেকে আমাদের আজ এই যে 3 জন আমাদের সম্মানিত যারা তরুণ প্রতিনিধি আছেন, তারা যে কথা বললেন, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে আসলে সেটা আসতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের ভাইরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে যে মন্তব্যগুলো করেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। তারা যুক্তিসঙ্গত কথা বলেছেন এবং আমরা সকলেই জানি বাংলাদেশের 80% জনগণই কৃষিবাদ করেন এবং 80% লোকেই গ্রামে বসবাস করে। সুতরাং যদি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সুতরাং এতে বিশৃঙ্খলা 80%ই সৃষ্টি হবে আমি মনে করি, এবং এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে, সেটাও আমি মনে করি। ধন্যবাদ। ঠিক এই একই প্রশ্নে আমরা এখন যেতে যাচ্ছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভয়নগর উপজেলা শাখার সদস্য সচিব অফি আলী দরপার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাই অভয়নগরের কথাকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, আসলে এটা সময়ের দাবি। প্রশ্নটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হলে কি সুবিধা বা অসুবিধা। প্রথমে বলতে চাই, গণভোট এবং জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এটি আসলে গণতান্ত্রিক উপায়ে, কিন্তু দুইটি আসলে ভিন্ন মতের, যেটাকে এক সূত্রে গাঁথা হচ্ছে। গণতান্ত্রিক মতটা হচ্ছে, গণতান্ত্রিক ভোটে আমরা আসলে সবাইকে একসাথে নিয়ে 5 বছরের জন্য যে ভোটটা দিই, সেটা আসলে কিছুটা আমরা পলিটিক্যাল ফরম্যাটে নিয়ে চলে যাই। আর গণভোটটা হচ্ছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিচয়ের বাহিরে একটা মতামত, যেটাকে আসলে আমরা সাধারণভাবে পার্সন টু পার্সন আমরা আসলে সিদ্ধান্ত নিই।
তো আমার মনে হচ্ছে যখন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হয় তখন আসলে গণভোটের যে ম্যারিট যে ইচ্ছাটা বা স্বাভাবিক মানুষের যে শান্তভাবে চিন্তা করার সুযোগটা এটা আসলে থাকে না, এবং পলিটিক্যাল ডাইনামিক যেটা আসলে এখানে বিঘ্ন ঘটে বলে আমার মনে হয়। তো পরবর্তীতে আরেকটা কথা হচ্ছে আমাদের তখন এজেন্ডা বাস্তবায়ন, অর্থাৎ আমরা দলকে রিপ্রেজেন্ট করে আমরা আসলে গণভোটের সিদ্ধান্তে যেতে পারি না। আমাদের তখন নির্বাচনের পরিবেশটা থাকে এমনই যে আমরা সবসময় চিন্তা করি যে আমার দল আগে সংসদে যাবে কিনা। তো তখন স্বাভাবিকভাবে শান্ত মাথায় অ্যানালাইসিস করে আসলে কোনো সাধারণ জনগণ সেই গণভোটটা দিতে পারে না। এতে একটি বিরাট রকমের সমস্যার সৃষ্টি হয়, এবং একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে রাষ্ট্র হয়তোবা কিছু টাকা এবং সময় বাঁচাতে পারবে, কিন্তু আমাদের স্বাভাবিক সাধারণ মানুষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিকে গণভোটের যে ম্যারিট, আসল যে ম্যারিটটা আসলে নষ্ট করে দিবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা ঠিক দ্বিতীয় আরেকটি বিষয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে প্রায়ই এই প্রশ্নটা উকি দেয়। স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন প্রত্যেকটি আসলে জনজীবনে ব্যাপকভাবে আসলে ভূমিকা পালন করে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে জনপ্রতিনিধিদের নির্বাচিত করছি, সেই জনপ্রতিনিধিদের কাছ থেকে আমাদের এখানে যারা অভয়নগরের বিভিন্ন তরুণ সংগঠক হাজির হয়েছেন, তরুণদের মধ্য থেকে যারা প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা হাজির হয়েছেন, ঠিক তারা জনপ্রতিনিধি হিসাবে এখানে যারা আসবেন তাদের অগ্রাধিকার তালিকায় ঠিক কোন কোন বিষয়গুলা খুব গুরুত্বের সাথে প্রথমেই এবং দ্রুততার সাথে সমাধান করা উচিত বলে মনে হয়। ঠিক আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চলে যাব আমাদের এই পর্বের যে শিক্ষার্থী বা তরুণ প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে। আমাদের এই পর্বে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে চাই। আমাদের আজকের আয়োজনের উপস্থিত হয়েছেন আমানুল্লাহ সাদিক, অভয়নগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি। আমি তার কাছে জানতে চাচ্ছি এই প্রশ্নের উত্তরে আসলে তার মতামত কী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি অভয়নগরের কথাকে এরকম একটা আয়োজন করার জন্য। তো এটার মধ্য দিয়ে আমাদের আগামী বাংলাদেশ যারা নেতৃত্ব দিবেন, লিড করবেন, তারা আমাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পারেন, আমাদের প্রত্যাশাগুলো তাদের কাছে পৌঁছায় দিতে পারি। তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা আমাদের প্রত্যাশার কথা বরাবরই আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে তুলে ধরি, এবং রাজনীতিবিদ যারা আছেন, যারা নির্বাচিত হন, তারাও আমাদের সামনে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। বাস্তবতা হলো এই প্রতিশ্রুতি শুধুমাত্র মঞ্চের ভাষণ আর খাতা কলমের ভিতরেই সীমাবদ্ধ থাকে। তো আশা করব জুলাই পরবর্তী নতুন এই বাংলাদেশে আমাদের জনগণের যে প্রত্যাশা, তরুণদের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে ওয়াদা, সেটা আমরা বাস্তবায়ন করতে দেখব আর কি। তো সেই জায়গা থেকে আমি যশোর জেলা, যশোরের যে গুরুত্বপূর্ণ একটি আসন, যশোর 4 এর একটি গুরুত্বপূর্ণ উপজেলা, শিল্প বাণিজ্যিক নগরী অভয়নগরের কিছু সমস্যা নিয়ে কথা বলবো, সে বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। তো অভয়নগর শিল্প এবং বাণিজ্যিক অঞ্চল হইলেও এখানে অনেকগুলো সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, আসলে সমাধান এখনও পর্যন্ত আমরা এখনও পাই নাই। তো এর ভিতরে যদি আমি বড় আকারে যেটা বলতে চাই সেটা হলো আমাদের যে শিল্প বাণিজ্যিক নগরী বলা হয় অভয়নগরকে, যে নদীর কারণে, সেটা হলো ভৈরব নদের জন্য এটাকে কেন্দ্র করে যে বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই নদীটা নদীটাকে কোনো পরিকল্পনার অংশ না রাখার কারণে অপরিকল্পিতভাবে আমাদের একটা ব্রিজ হয়েছে, যার কারণে নদী তার যৌবন হারাইছে। এবং আমরা দেখি যে শীতের সময় ভাটি লেগে যায়, এবং এই বাণিজ্যকে কেন্দ্র করে নদীর যত্রতত্র যে ঘাট বাঁধায়, এটার কারণে নদী তার যে জোয়ার এবং স্রোত বন্ধ হচ্ছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এর একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলবো যে আমাদের যারা আগামীতে নির্বাচিত হবেন তারা যেন এই নদীর দিকে গুরুত্বের সাথে তাকান, যাতে করে এই নদীর যে নাব্যতা সেটা যেন থাকে, এবং এটাকে কেন্দ্র করেই আমরা আগামীতে অভয়নগরকে বাণিজ্যিক শহরে আরও বেশি রূপান্তরিত করতে পারবো। দ্বিতীয়ত হলো ভবদা সমস্যা। এই সমস্যাকে কেন্দ্র করে আমার অভয়নগরে কয়েক লক্ষ মানুষের জীবনযাত্রা খুবই নিম্নমানের, এবং সাদিক, আমি বুঝতে পেরেছি। আমরা আসলে সমস্যাগুলো তুলে ধরবো, আমরা ব্যাখ্যার দিকে না যাই, আমরা জাস্ট কোন সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন সেটার দিকে যাই। আচ্ছা, ধন্যবাদ। তো এটাকে আমরা দেখেছি বিগত সময় যারা নির্বাচিত হয়েছেন তারা ওয়াদা করেছেন এই সমস্যার সমাধান করবেন, কিন্তু অল্প 2-একটা মেশিন চালাই
দেখায় যে আমরা এই পানি নিরসন করতেছি, কিন্তু এর মধ্য দিয়ে তারা দেখাচ্ছে যে তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে, তাদের নেতাকর্মীদের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকতেছে, কিন্তু বাস্তবিকভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না। আশা করব যিনি নির্বাচিত হবেন তিনি এই ভবদাহ সমস্যা নিরসন করবে। এটা আমাদের মানে প্রতিশ্রুতি, মানে এটা আমাদের প্রত্যাশা না, এটা আমাদের দাবি এবং তাকে করতে হবে আর কি। এরপর অভয়নগরে বাণিজ্যিক নগর হইলেও এখানে বেকারত্ব সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যিনি নির্বাচিত হবেন আশা করব তিনি নতুন নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে এই বেকারত্ব দূর করার উদ্যোগ নেবেন। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হলো আমাদের ভৈরব নদীর উত্তর অংশে যে অঞ্চল আছে অভয়নগরের, এখানে আমাদের 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে। তো দীর্ঘদিন অবহেলায় থাকার কারণে ওই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পান না, নদী পার হয়ে পাশে আসতে অনেক সমস্যার পড়তে হয়। এটা কোনো রাজনীতিবিদ এখনও পর্যন্ত ভালো উদ্যোগ নেয়নি। আশা করব যিনি নির্বাচিত হবেন তিনি উদ্যোগ নিয়ে এই 50 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি পুনরায় চালু করবেন এবং ওই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা কীভাবে পায় সে ব্যাপারে উদ্যোগ নেবেন। তৃতীয়ত হলো আমাদের অভয়নগরে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমি গত 1 বছর আগে আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছিলাম, সাক্ষাৎকার দিয়েছিলাম যে এটা ঝুঁকিপূর্ণ এবং এটা সরকারিভাবে লিস্টেড, যেটা ঝুঁকিপূর্ণ এটার ভেঙে ফেলার জন্য, কিন্তু সেইখানে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে যে মানুষ বাঁচার জন্য আসছে সেখান থেকে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটার আসলে একটা সমাধান প্রয়োজন এবং সেটা আসলে আধুনিক একটা ভবন প্রয়োজন। এটা হলে হয়তো এই সমস্যাটা আপনার পয়েন্ট আমি ধরতে পেরেছি। তো আমরা এখন আমরা এই একই প্রশ্নে আমরা আসলে পরবর্তী যিনি আছেন, আমরা খুলনা ইউনিভার্সিটির যিনি মেধাবী শিক্ষার্থী শেখ ইয়াসনাতিবা, আমি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। জনপ্রতিনিধির কাছে দ্রুত সমস্যা সমাধানের জন্য আমার মনে হয় জনপ্রতিনিধি কেমনভাবে চাই সেটাও চলে আসে। সুতরাং একজন জনপ্রতিনিধি কোন কোন সমস্যাগুলো আমি সমাধান আসলে চাচ্ছি, যেমন আমি আজকে মুসলিম, আমি চাই না যে আমার ধর্মের পরে কোনো রকম আঘাত আসুক। আমি আজকে হিন্দু, আমি চাই না কোনো ধর্মের পর আঘাত আসুক। আমি এমন একজন জনপ্রতিনিধি চাই যেখানে সকল ধর্মের মানুষকে সহজভাবে জীবনযাপন করতে সহযোগিতা করবেন। এমন একজন জনপ্রতিনিধি চাই যেখানে বাজার সিন্ডিকেট থাকবে না। এমন একজন জনপ্রতিনিধি চাই যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, গির্জা সব কিছুতে আমি সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলা দেখব, যেখানে সকল প্রোগ্রামগুলো আমরা ধর্মীয় প্রোগ্রাম, বাঙালির যে প্রোগ্রাম, সেখানে আমরা একসাথে পার্টিসিপেট করব। আমি চাই না এমন কোনো জনপ্রতিনিধি আসুক যেখানে শুধুমাত্র জাতীয় পতাকা গাড়িতে তুলে আমি সংসদে কথা বলতে পারবো না। সুতরাং জনপ্রতিনিধির কাছে আমার প্রথম যে চাওয়াটা সেটি হচ্ছে আমাদের জীবনের যে মৌলিক অধিকার সেটিকে তুলে ধরা। অভয়নগরবাসীর যে কথা সেটি যে আমি শুধু মঞ্চে মঞ্চে আবৃত্তি করে গেলাম, মঞ্চে মঞ্চে বলে গেলাম, কিংবা আজকের আয়োজনের মতো 2-4টা মানুষজন নিয়ে আমি একটা সভা করলাম, এরকম না। সংসদে যে অভয়নগরবাসীর কথা বলতে পারবে, যশোর 4-এর কথা বলতে পারবে, যার মনে হবে যে মাটিও মানুষকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে, এবং অভয়নগর মানুষের দুর্ভিক্ষের কথা কিংবা যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করতেছি সেই সমস্যার কথা যে বলতে পারবে সবার সামনে, যে একই সাথে যা শুধুমাত্র পোশাকটা যেন এরকম না হয় যে আজকে আমি যখন ভোট চেতে আসতেছে একজন জনপ্রতিনিধি, তখন সে যখন আমার দুয়ারে আসতেছে কালকে যেন আমার তার দুয়ারে যে বসে থাকতে না হয়। এই পর্যায়ে আমরা দর্শক শ্রেণীতে যেতে যাচ্ছি। আপনাদের মধ্য থেকে কেউ যদি এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকে সেটা আসতে পারে। ধন্যবাদ। আমাদের সামনে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি তাদের সঙ্গে একমত হয়ে আরেকটি কথা বলতে চাই। আমাদের যে প্রতিনিধি নির্বাচিত হবেন তিনি আমাদের সব কিছুর উন্নয়নের স্বার্থে কাজ করবেন এবং বেকারত্ব সমস্যার সমাধানে সচেষ্ট থাকবেন। পাশাপাশি আমি একটি কথা যুক্ত করতে চাই, তিনি যেন মাদক নিয়ন্ত্রণে সচেষ্ট থাকেন এবং আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশই দেখা যায় যে মাদকের সঙ্গে জড়িত, তারা যেন মাদক থেকে দূরে থাকতে পারে এবং মাদক নিয়ন্ত্রণে আসে সেদিকে যেন সচেষ্ট থাকেন। এ পর্বে আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আমরা ফয়সাল আহমেদের কাছে আমরা একটু জানতে চাইব আমাদের স্থানীয় যে বাস্তবতা, জাতীয় সিদ্ধান্ত, সেটা স্থানীয়
জনগণের উপরেই সে প্রভাব পড়ে। আপনি একটু আমাদের বলবেন আপনি কেমন প্রার্থী আপনি এই আসনে দেখতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি অভয়নগরের কথাকে আজকের এই সুন্দর একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অভয়নগরের প্রেক্ষাপটে যে জনপ্রতিনিধি হবে সেই জনপ্রতিনিধির বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার। তো এটা যদি আমরা একটু ভাবি তাহলে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, কয়েকটা বিষয় বৈশিষ্ট্য এই জনপ্রতিনিধি থাকার প্রয়োজন। প্রথমত থাকা প্রয়োজন সততা ও নৈতিকতা। যদি একজন প্রার্থীর সততা ও নৈতিকতা না থাকে তাহলে আমরা বিগত সময়ে যেটা দেখছিলাম বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আমরা আবার দেখতে পাবো। সুতরাং এই দুর্নীতি যদি একজন প্রার্থীর কাছে থাকে, সততা যদি না থাকে তাহলে দুর্নীতি থাকবে। আর এই দুর্নীতি যদি হয় তাহলে কখনো আমাদের সমাজে এটা উন্নয়ন করা সম্ভব হবে না। এবারে সরকারি সম্পদের অপব্যবহার করা হবে যদি সততা না থাকে একজন প্রার্থী, সেই দেশের যে সম্পদ আছে সেটা অপব্যবহার করবে। কথা ও কাজে মিল থাকবে না। যদি নৈতিকতা না থাকে তাহলে কথা কাজে মিল থাকবে না। দেখা যাচ্ছে কোনো জনগণের কাছে একটা কথা দিল সেটা রাখবে না, বরঞ্চ পিছনে গিয়ে অন্য বিপরীত কাজটা করবে। এরপর যদি আমরা দেখতে পাই জনগণের প্রতি দায়িত্ববোধ। একজন জনপ্রতিনিধি যদি জনগণের প্রতি দায়িত্ববোধ না থাকে তাহলে যেমনটা হবে সে জনগণের কাছে আসবে না। এখন যেরকম নির্বাচনের জন্য ভোট নেওয়ার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে যাচ্ছে, ঘরের দরজায় যাচ্ছে, নির্বাচনের পরবর্তীতে দেখা যাবে যে জনগণ তার দাঁড়িয়ে গিয়ে করতে হচ্ছে। সুতরাং জনগণের প্রতি যে দায়িত্ববোধ এটা থাকা অবশ্যই অত্যন্ত জরুরি। এরপরে যদি আমরা দেখি আইনের প্রতি শ্রদ্ধা। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের এমনটা হয় যে তাদের কথাই আইন। তারা বাংলাদেশের যে সংবিধান আছে, যে আইন আছে সেটা তারা মানে না। সে নিজে মানে না, তার দলীয় যে কর্মী থাকে তাদেরকেও মানে না। যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তার মুখের আইন মাধ্যমে সেটা বানচাল করে দেয়। সুতরাং যে আইনের প্রতি শ্রদ্ধা এটা খুবই প্রয়োজন। আর আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে আরও সমস্যা হবে, ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করবে। এরপর আছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন এ কারণে যে বাংলাদেশের যে উন্নয়নমূলক যে কাজগুলো হয় এই কাজগুলোর টেন্ডার এই জনপ্রতিনিধিরাই নিয়ে থাকে। কাজগুলো তারা সরকারের কাছ থেকে নেয়, কিন্তু উন্নয়নের পরে কত টাকা খরচ হলো, কয় টাকা ব্যয় হলো এটা তারা করে না, বরঞ্চ তারা এই হিসাবটাও না নিয়ে। ফয়সাল, আমরা বুঝতে পেরেছি যে আপনি এমন কোনো প্রতিনিধি চাচ্ছেন যার ভিতরে সততা, নৈতিকতা এবং স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। আমরা আমাদের পরবর্তী আমন্ত্রিত মেহমানের কাছে আমরা চলে যাব। এ পর্বে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশ ছাত্রশক্তির সিয়াম আহমেদ। আমরা সিয়াম আহমেদের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াম হোসেন, জাতীয় ছাত্রশক্তি যশোর জেলার প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমার যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি হলো যোগ্য জনপ্রতিনিধি কেমন, মানে কী হতে হবে। তো যোগ্য জনপ্রতিনিধি আগে জনপ্রতিনিধি জন আমরা এখানে যারা আছি আমরা একজন প্রতিনিধি সিলেক্ট করব, সে কেমন হবে। এখানে আমি যত জানা আছে আমার নির্বাচন কমিশনের তথ্য মতে একজন ভোটার প্রতি 10 টাকা করে খরচ করতে পারবে একজন প্রার্থী। কিন্তু আমি যদি এই ভোটটা 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিই তাহলে কার লাভ হলো? আমার লাভ হলো, কিন্তু কয়দিনের জন্য? একদিনের জন্য। কিন্তু ওই 500 টাকার জন্য 5 বছর আমার ভুগতে হবে। ওই 500 টাকার জন্য সে রাস্তার টেন্ডার নেবে, বিভিন্ন জায়গার টেন্ডার নেবে, সেখান থেকে সে দুর্নীতি করে টাকা নিজের পকেটে ঢোকাবে, কিন্তু কাজ করবে না। যেমনটি আমরা দেখেছি যশোর খুলনা মহাসড়ক ভবদা অঞ্চলের যে দুরবস্থা, এ পর্যন্ত প্রায় 600 কোটি টাকা খরচ হয়েছে এখানে, কিন্তু কোনো প্রকার উন্নয়ন আমরা দেখতে পারি নাই। এর কারণ কি? ওই যে আমরা 500 টাকা দিয়ে একটি ভোট বিক্রি করে দিয়েছি। আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা কেউ যেন 500 টাকার বিনিময়ে একটি ভোট বিক্রি না করি। আর যোগ্য জনপ্রতিনিধি বলতে আমরা যদি প্রথমেই বলতে চাই সততা, যেহেতু ফয়সাল ভাই বলল সততা, তার সঙ্গে প্রয়োজন স্বচ্ছতা কেমন? যদি আমরা একজন প্রার্থীর কাছে ভালোভাবে না যেতে পারি, আমরা প্রার্থীর কাছে যদি নিজেদের কথা মন খুলে না বলতে পারি, তাহলে আমরা কীভাবে কী কাজ করব। একজন প্রার্থী হতে হবে সহজলভ্য, তার কাছে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে আপদে যেতে পারবো। যদি প্রার্থীর সামনে যদি আমি যেতে চাই, যদি আমার কাছে 3-4 জন আমার কাছ থেকে 3-4 জনের কাছে অনুমতি নিতে হয় যে আমি প্রার্থীর কাছে যাবো কি না, বা আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো কি না, এরম হলে জনপ্রতিনিধি আমরা সেভাবে সিলেক্ট করবো না। সকলের কাছে অনুরোধ থাকবে আমরা সৎ,
শিক্ষিত চোর না, যে শিক্ষিত অনেকে আবার চোর আছে, আমরা চোরহীন শিক্ষিত জনপ্রতিনিধি সিলেক্ট করব। সকলের কাছে ধন্যবাদ। ধন্যবাদ সিয়াম আহমেদ আপনাকে। সিয়াম আহমেদ, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা জানতে পারলাম যে আমরা একদিনের জন্য যেন আমরা ভোট বিক্রি করে না দিই। এই একদিনের জন্য যদি আমরা ভোট বিক্রি করে দিই, আমাদের পরবর্তী 5 বছর এই ভোগান্তে টানতে হবে। এ পর্বে আমরা একই প্রশ্নে আবারও চলে যাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন অভয়নগর উপজেলা শাখার সহসভাপতি উসামা সাইফির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাট ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ অভয়নগরের কথাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে এই জন্য। প্রথমত এখানে আমরা কয়েকটি বিষয় একটু লক্ষ্য করতে পারি। প্রথম যে বিষয়টি আসে যে আমরা কাকে ভোট দিব, এমন ব্যক্তিকে আমাদেরকে ভোট দিতে হবে বা নির্বাচিত করতে হবে যার মাধ্যমে আমাদের উপকার হবে। তো আমাদের বাংলাদেশের যেই সংবিধান আছে, সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক যিনি নির্বাচন করবেন তেনার বয়স সর্বনিম্ন 25 বছর হতে হবে এবং তিনি শুধু ভোটার হলেই হয়ে যাবে বিষয়টা এমন নয়। একজন মানুষকে সে বুঝতে পারবে, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে, একটা মানুষের সঙ্গে সে কথা বলতে পারবে, এমন একটা মানুষ আমরা চাই। বিশেষত আমরা যেই বিষয়গুলা একজন এমপি মেম্বার অফ পার্লামেন্টের কাছে আশা করি বা দাবি রাখি, প্রথমত তিনি হবেন সৎ, তার মধ্যে অসচ্ছলতার কোনো বিষয় থাকবে না। তারপরে তার মধ্যে আমরা চাই তিনি কোনো দুর্নীতির মধ্যে সংযুক্ত থাকবেন না। দুর্নীতির মধ্যে সংযুক্ত থাকার কারণে আমাদের দেশে কোনো উন্নয়নই হয় না। অ্যাজ ইউজুয়াল চায়নার মতো একটা কান্ট্রিতে আমাদের দেশে যে বাজেট হয় 1 কিলোমিটার রাস্তার জন্য, সেই বাজেট দিয়ে প্রায় তারা পাহাড় কেটে 3 কিলোমিটার রাস্তা করে ফেলে। ইন্ডিয়ার মতো জায়গায় প্রায় 7 কিলোমিটার রাস্তা হয়ে যায়। আমাদের দেশে হচ্ছে না, শুধুমাত্র আমাদের এখানে দুর্নীতি আছে। আমাদের এখানে স্বচ্ছ ইমেজধারী ব্যক্তির খুবই অভাব। এটা আমাদের অভয়নগরের জন্য সারা বাংলাদেশে মনে করি প্রয়োজন আছে। একজন এমপি তিনি যখন নির্বাচন করেন, এর আগে যখন জনতার কাছে যখন তিনি পৌঁছান, মনে হয় যে তার থেকে আপন আর কেউ নাই, নিজের ভাইয়ের থেকে তিনি আরও আপন। কিন্তু যখন নির্বাচনটা হয়ে যায়, নির্বাচনটা হয়ে যাওয়ার পরে মনে হয় যে কখনো তার সঙ্গে দেখাই হয় না, এমন একটা অবস্থা হয়ে যায়। আমরা চাই যিনি মেম্বার অফ পার্লামেন্ট তথা এমপি যিনি হবেন, তিনি প্রত্যেকটা জনগণের কাছে এখন যেভাবে আছেন পরবর্তীতেও তিনি যেন সেভাবেই থাকেন। এরপরে আমরা চাই জনগণ তরুণদের কথা তিনি খুব ভালোভাবে শুনবেন, তরুণদেরকে বুঝবেন। কারণ হচ্ছে তরুণই হচ্ছে বর্তমান সময়ের একটা শক্তি। আমরা দেখছি যখন আমাদের 24শে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তরুণদের ভূমিকা সব থেকে বেশি ছিল। এই জন্য তরুণদেরকে বুঝতে হবে, যিনি আসবেন তিনি তরুণদেরকে বুঝবেন, এই আশা ব্যক্ত করি। এরপরে চাই এলাকার উন্নয়নে তিনি বাস্তব ভিত্তিক কাজ করবেন। শুধুমাত্র মেম্বার হলেন, পার্লামেন্টে গিয়ে তিনি শুধু কথা বলেন এমনটা না। যে বাজেট পাস হবে এটা সব জায়গায় সমানভাবে কাজ হইতে হবে। এরপর আমরা চাই তিনি যে বাজেট নিয়ে আসছেন এটা মানুষকে জবাব দিতে পারবেন, স্বচ্ছ একটা জবাব দিতে পারবেন। প্রয়োজনে সবাইকে একত্রিত করবেন, বড় একটা প্রেস কনফারেন্স করবেন, সেখানে ডেকে জনতার উদ্দেশ্যে তিনি সমস্ত বিষয় জানিয়ে দিবেন। এরপর আমরা তাকে জানাতে চাই দল মত নির্বিশেষে যেই দল থেকে আসুক না কেন, আমরা সবাই মানুষ, আমরা সবাই এখানের অধিবাসী। সেই দিক থেকে আমাদের সবার অধিকার জন্য ক্ষুণ্ণ না হয়, আমরা সবাই যেন নিজেদের অধিকার নিয়ে জন্য বাঁচতে পারি, সবাই যেন সেফলি থাকতে পারি, এই অধিকার তার থেকে আমরা চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ উসামা সাইফিকে। আমরা এবার সরাসরি দর্শকদের কাছে চলে যেতে চাই। আমরা কেমন প্রার্থী চাই, আপনারা আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে শুনলেন কথা। আপনাদের কারো কোনো প্রশ্ন বা জানার আছে কি? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মইনুল ইসলাম মঈন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমি অভয়নগরের কথাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তারা সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে এত সুন্দর আয়োজনের জন্য। আসলে আমরা আমাদের অভয়নগরের জন্য এমন একজন জনপ্রতিনিধি, এমন একজন নেতৃত্ব চাই যিনি শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক হবেন, যিনি দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন। আমাদের অভয়নগর থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিনিয়ত প্রচুর মাদক বাংলাদেশে প্রবেশ করছে। যেহেতু আমাদের যশোর, বেনাপোল এবং সাতক্ষীরা সীমান্ত অভয়নগর থেকে খুব বেশি দূরে নয়, সো তরুণ সমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এটা খুবই আসলে উদ্বেগজনক বিষয়। আমি আশা রাখবো যে আমাদের যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি মাদকের বিরুদ্ধে খুবই শক্ত অবস্থান নেবেন এবং আমাদের শিল্প বাণিজ্যিক শহর নওপাড়া, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, তারপরেও একটা শিক্ষিত তরুণ সমাজের একটা বড় অংশ
তারা কাঙ্ক্ষিত জব না পেয়ে তারা রাজধানীমুখী ঢাকামুখী হচ্ছেন, অনেকেই দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। সো কর্মসংস্থানের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। আমাদের আরও একজন দর্শক আছেন, ঠিক আমরা শুনে আসি এই বিষয়ে আসলে তিনি কি ভাবছেন। ধন্যবাদ অভয়নগরের কথাকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি একসাথে 3টা কথারই উত্তর দিব এখন। গণভোট ও সংসদ নির্বাচন, আমরা আগামীতে আমাদের অভয়নগরে কি সমাধান চাচ্ছি দ্রুত সাপেক্ষে, এবং আমরা কাকে ভোট দিব বা কোন প্রার্থীকে ভোট দিব। বর্তমান সিচুয়েশনে দেখেছেন ঢাকা 8 আসনে শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে জুম্মার নামাজের পরে গুলি করে হত্যা করা হয়েছে। তখন আমাদের বাংলাদেশ থেকে সেই ব্যক্তি বা যে লোকটা গুলি করেছে তার একদিনের ভিতরে সে ভারতে চলে গেছে। আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আসলে এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে কি আসলে সঠিক নির্বাচন বা সুস্থ নির্বাচন করা সম্ভব কিনা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। এবং সাথে গণভোটের বিষয়টা হলো, আমি স্বাভাবিকভাবে আজকে যখন বাড়ি থেকে বের হই, আমি কিছু প্রার্থীর কাছে বা কিছু লোকের কাছে জিজ্ঞাসা করি আসলে গণভোটটা কি। অনেকে এই বিষয়ই জানে না। যেমন ধরুন, আমি একটি ভ্যানে এসেছি, সে ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি আসলে গণভোট সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে, আসলে জানেন না তিনি। কিন্তু গণভোট শেষ কবে হয়েছিল? জিয়াউর রহমান যখন ছিলেন তখন করেছিলেন গণভোট, বা এর পরবর্তীতে কালীনে কোনো দিন গণভোট হয়নি। আমরা আবার গণভোট করতে যাচ্ছি, কিন্তু গণভোটটা কেন হবে, কি কারণে হবে, এই জিনিসগুলো অনেকেই জানে না। এই জন্য গণভোটটা আগে প্রয়োজন ছিল, তারপরে সংসদ নির্বাচনটা প্রয়োজন ছিল। সেজন্য আমি সবার কাছে বলবো যে গণভোটটা আগে হোক, এবং গণভোট কেন হচ্ছে এই জিনিসটা মানুষকে প্রকাশিতভাবে বা উল্লেখযোগ্যভাবে কী কারণের জন্য এই গণভোটটা হচ্ছে এটা প্রকাশ করা হোক। এবং আমাদের অভয়নগরে কি দরকার, মানে এখন গুরুত্বপূর্ণভাবে কি দরকার, যেমন আমাদের কিছুদিন আগে শোনা গেছে যে ককটেল বিস্ফোরণ হয়েছে আমাদের অভয়নগরে। জি সাজিদুল, আমি আসলে বুঝতে পেরেছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির এটা অবনতির বিষয়টা আপনি তো উল্লেখ করেছেন, এটা উত্তরণ দরকার এবং খুব দ্রুত পরিবর্তনটা দরকার। আপনি মনে এটাই বলতে যাচ্ছিলেন। আমাদের কাঙ্ক্ষিত পর্ব এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমরা কেমন জনপ্রতিনিধি চাচ্ছি এ ব্যাপারে মন্তব্য জানাতে সদাই আগ্রহ প্রকাশ করেছেন আমাদের পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন। আসলে আপনি যেটা বললেন যে কেমন প্রতিনিধি আমরা চাই, কেমন প্রতিনিধি বলতে আসলে সৎ, যোগ্য, নির্ভীক, সহজলভ্য প্রার্থী আমরা চাই। কিন্তু আমি যেটা বলতে চাই, আসলে প্রতিনিধি বলতে আমরা বুঝতে পারি যারা এই জনগণের সাথে মিশে চলেছে, দীর্ঘ এই ফ্যাসিস্টদের সাথে আন্দোলনে যাদের ভূমিকা ছিল, তারাই আসলে এই প্রতিটা আসনে জয়ী হোক, আমি এটাই চাই। এবং আপনি দেখবেন যে আমার দল বিএনপি 17 বছর ধরে আপনি দেখেছেন একটি সাধারণ মানুষের সাথে একজন এমপি প্রার্থীতে কিন্তু জেল খেটেছে। আমি নিজেও সাধারণ মানুষদের সাথে জেল খেটেছি। অবশ্যই সাধারণ মানুষের মনের কথা বিএনপির একজন প্রার্থী ভালোভাবে বুঝতে পারবে। এবং জানেন যে এই 17 বছরে বিএনপি একমাত্র দল যে আপনার বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নেই, ইউনিয়নের ওয়ার্ড নাই যেখানে যে একজন এমপি প্রার্থী সেখানে পদধূলি পড়ে নাই। সুতরাং আমি চাইবো জনগণের যে দুঃখ, মানে দুর্বিষহ দিনের কথা যে প্রার্থী বুঝবে, এবং সেই বোঝ থেকেই তিনি আর কি জনগণের উন্নয়নের কাজ করবে। এবং আমি অভয়নগরের কথা বলতে চাই, বিশেষ করে নূরবাগ টু আমরা দেখতে পারি পশু হাসপাতাল যে সড়কটা আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এই দিক দিয়ে অনেক অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে, যশোর থেকে আসে, প্লাস আমাদের মেন রোড থেকে এই দিক দিয়ে যাতায়াত করে। দুই সাইডের আপনার ম্যানহোলের উপর দিয়ে যে ফুটপাথে আছে, সেখানে দেখতে পারি বিভিন্ন আমরা মানে ভ্রাম্যমান কিছু দোকানদার দেখতে পারি। এই দিকে কারোর লক্ষ্য নাই। আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, কোনো সমাধান পাইনি। আমি আশা রাখি যে জনপ্রতিনিধি যে হবে তিনি আর কি এটি সমাধান করবেন। আরও একটি বিষয় যেটা বলতে চাই, যেটা আমাদের উপজেলা শিবিরের সভাপতি বলেছে যে অপরিকল্পিতভাবে যে ব্রিজটা আর কি তৈরি হয়েছে, যার জন্য নদী তার নাব্যতা হারিয়েছে এবং পলি পড়ে আর কি নদী প্রায় ধ্বংসের দিকে। প্রার্থী যিনি হবেন, অবশ্যই আমরা জনগণ যারা আছি অবশ্যই চিন্তা ভাবনা করেই আমাদের মূল্যবান ভোটটি প্রদান করব। আমাদের একটি ভোটের মাধ্যমেই একজন জনপ্রতিনিধি আমাদের দুঃখ বেদনা সেটি লাঘবের সুযোগ পাবে, এবং সংসদে গিয়ে সেই দলকে রিপ্রেজেন্ট না করে আমরা জনগণের কথা বলি।
এর মাধ্যমেই আমরা একজন সৎযোগ্য প্রার্থী যিনি হবে অবশ্যই আমার জনগণের কথা ভেবে তিনি কাজ করবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের তরুণ প্রতিনিধিরা কি ভাবছেন, কি জানাতে যাচ্ছেন তাদের মধ্য থেকে আসা প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তর নিয়ে। একদম শেষ প্রান্তে আমরা এই পর্বে আমরা একটু জানতে চাই আমাদের এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমাদের দুজন অতিথির কাছ থেকে এই সার্বিক আয়োজন এবং তরুণরা যে তাদের প্রত্যাশাগুলো ব্যক্ত করলেন সেই প্রত্যাশাগুলো তারা কিভাবে ভাবছেন, এই বিষয়গুলোকে তারা কিভাবে মূল্যায়ন করছেন। আমি প্রথমেই চলে যাব, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম। ধন্যবাদ জানাচ্ছি অভয়নগরের কথাকে আজকের এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। এবং এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের এবার সবচেয়ে বেশি তরুণ ভোটার রয়েছে এবং এমন কিছু ভোটার রয়েছে যারা বিগত 17 বছরে আমরা ভোট দিতে পারিনি, তারা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের কাছে একটা আবেগের জায়গা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভোটটা তারা কেমন হবে, কিভাবে তারা ভোট দিতে হয়, একটি জাতীয় সংসদ ইলেকশনে কিভাবে তারা ভোট দিবে, কোন প্রতিনিধিকে তারা ভোট দিবে, এটি তাদের উপর ডিপেন্ড করছে। আমরা এবার দেখেছি যে এবার প্রায় 12 কোটির উপরে ভোটার, তার মধ্যে তরুণ ভোটার প্রায় 30% উপরে, অর্থাৎ 3 কোটির উপরে তরুণ ভোটার, এবং এই তরুণ ভোটাররাই কিন্তু এবার প্রথম ভোটার। আমি মনে করি যে এই তরুণ ভোটারের উপরে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে এবং আমরা দেখেছি যে বিগত 5ই আগস্ট জুলাই পট পরিবর্তনের পরে এটি সমাজের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। আমাদের বাংলাদেশের গণভোট নিয়ে কথা এসেছে এবার। আমরা বিগত বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। 1977 সালে একটা গণভোট হয়েছে, 1985 সালে একটা গণভোট হয়েছে এবং 1991 সালে একটা গণভোট হয়েছে। 2011 সালে একটা গণভোটের বিষয়ে কথা হয়েছিল যে এটি সুপ্রিম কোর্ট থেকে যখন তত্ত্বাবধায়ক সরকারের একটা আদেশ আসে, কিন্তু সেটি পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি। 91 সালে যে গণভোটটা হয় সেটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার পরিবর্তনের গণভোট হয়, যে আমাদের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আমরা সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমাদের বাংলাদেশের যত মানুষ আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে প্রেসিডেন্ট ফর্ম গভর্নমেন্ট আর সংসদীয় ফর্ম গভর্নমেন্টের মধ্যে পার্থক্য কী বা কী, এটা অনেকেই কিন্তু জানে না। কিন্তু তারা সেই গণভোটটায় অংশগ্রহণ করেছিল এবং বেশিরভাগই পক্ষেই গণভোট হয়েছিল। এবার যে গণভোটটা হচ্ছে সেটি হচ্ছে যে যারা এই সমাজের প্রতিনিধি করে, রাজনীতিবিদ, সবার সাথেই কিন্তু রাষ্ট্র কথা বলেছে। রাষ্ট্রে যারা প্রতিনিধি আছে, যারা এই জুলাই সনদ বাস্তবায়নের পরে একটি গভর্নমেন্ট ফর্ম করেছে, যেটি যে গভর্নমেন্টকে আমরা বলি ইন্ট্রিম গভর্নমেন্ট বললেও এটি হচ্ছে একটি আন্দোলনের মাধ্যমে একটা গভর্নমেন্ট হয়েছে এবং সেই গভর্নমেন্ট কিন্তু এই গণভোটটা সবার সাথে কথা বলেই তারা ঠিক করেছে। যেহেতু আমাদের দেশ একটি ডেভেলপিং কান্ট্রি এবং আমরা একটা গণভোট আয়োজন করতে গেলে কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, একটি সংসদ নির্বাচন করতে গেলে কত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, এটির উপর ডিপেন্ড করে কিন্তু এই সিদ্ধান্তটা এসেছে। এবং যে সিদ্ধান্তটা এসেছে, যে কয়েকটি বিষয়ের উপরে কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছে, যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের ক্ষেত্রে জুলাই সনদের ভিত্তির উপরেই কিন্তু এটি পরিবর্তন হবে, সেটির উপরে হ্যাঁ কি না। আমাদের আগে এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল, এটি এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হয়েছে এবং সেই উচ্চ কক্ষে আনুপাতিক হারে 100 সদস্য থাকবে, তাদের ক্ষেত্রে আমরা হ্যাঁ কি না। এবং আরও কিছু বেসিক স্ট্রাকচার পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটটা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা বিগত 17 বছরে আমরা দেখেছি, বা তারও আগে বাংলাদেশে সেই ক্ষমতাকে হ্রাস করা এবং প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করা এবং একটি ব্যালেন্স একটা সমাজ প্রতিষ্ঠিত করা। আমি মনে করি এই ভোটটা তাদের অধিকার শুধু না, এটি তাদের একটি রেসপন্সিবিলিটি, রাইটস এবং রেসপন্সিবিলিটির সমন্বয় কিন্তু এই ভোটটা, যেটা জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই আমার বক্তব্য, সেটি হচ্ছে যে আপনি আমেরিকা বা উন্নত দেশে আপনি যে দেখেন, যে যদি জিজ্ঞাসা করেন আপনার দেশের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতি কে আছে বা প্রেসিডেন্ট কে আছে, সে বলবে আই ডোন্ট নো হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ মাই কান্ট্রি, বাট আই অ্যাম অ্যাওয়ার্স অফ মাই রাইটস। আমি আমার অধিকার সম্পর্কে সচেতন। আমরা আশা করি যে আমরা সেই সমাজ গঠনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অভয়নগরের কথাকে এমন সুন্দর আয়োজন করার জন্য এবং আজকে আমাকে এখানে অতিথি হিসাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তানিম ভাইকে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আজকের আয়োজনের আমাদের অন্যতম আকর্ষণ এবং বিশিষ্ট শিক্ষাবিদ। আমরা ঠিক আজকে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক সেই ভেন্যুটা আসলে যার চিরচারিত পরিচিত এবং আমাদের নপাড়া এবং অভয়নগরবাসীর পরিচিত, সেই নপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সদ্য সাবেক অধ্যক্ষ আমাদের সাবেক অধ্যক্ষ প্রিয় স্যার মোহাম্মদ রবিউল হাসান স্যারের কাছে। ধন্যবাদ জানাচ্ছি অভয়নগর কথাকে তাদের এই চমৎকার আয়োজনের জন্য।
সবার কথা শুনলাম, ভালো লেগেছে। তবে আমি এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে আমি কী জন্যে যাচ্ছি। আমি দেখছি সবাই টুকটাক নোট ডাউন করে নিয়ে আসছে, আমি কিন্তু কোনো নোট ডাউন করে নিয়ে আসিনি। এই জন্যে আমার কথা যেটা হবে সেটা কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এটা আমার একেবারেই নিজের ব্যক্তিগত ওপিনিয়ন। এর জন্য যদি কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র যদি হার্ট হয় তাহলে আমি কষ্ট পাবো, কোনো বা রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি হার্ট হয় তাহলে আমি কষ্ট পাবো। আমার এতদিনের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার জায়গা থেকে, আমার মানসিকতার জায়গা থেকে আমার হৃদয় যা বলছে আমি সেই কথা বলে যাব, অন্য কোনো কিছু না। প্রথমত এখানে এসছে যে কাকে গণভোট এবং সংসদ নির্বাচন। তো এখানে দেখলাম যে সবাই বলেছে যে গণভোট এবং সংসদ নির্বাচন এটা একদিনে হওয়া, এটা একটু কেমন যেন মনে হচ্ছে। আমিও এর বাইরে না। আজকে না এই ফোরামে বলছি, আমি আমার ফোরামে বসে বসে বলি, এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। এই জন্যে যে এতদিনের কাঙ্ক্ষিত ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই তো, সেই ভোটের জন্যে মানুষের যে অ্যাডভেঞ্চার থ্রিল কাজ করছে, তার ভিতর আবার গণভোট। এই গণভোট আমার যদি মেমোরি বিট্রে না করে তাহলে 95% লোক জানে না হোয়াট ইজ গণভোট, মানে কী, এর কোশ্চেনগুলো কী, কোন কোশ্চেনের এগেনস্টে আমি ওই দিন ভোট দেব, এটা জানে না। তো এই ব্যাপারে আমাদের আরও অ্যাওয়ারনেস সৃষ্টি করা উচিত ছিল। এবং সেই অ্যাওয়ারনেসের একমাত্র মাধ্যম আমার কাছে যে প্রশ্নটা করতে চেয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কী কী ভূমিকা রাখে, এই অ্যাওয়ারনেস সৃষ্টির জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় ভূমিকা রয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান? বিশ্ববিদ্যালয় লেভেল, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট টু হায়ার এডুকেশন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখানে ক্লাসে ক্লাসে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত যে কী ধরনের কী কাজ করবে সেটা পরে যাই, আগে হচ্ছে কোন ধরনের একজন যোগ্য প্রতিনিধি, সৎ যোগ্য। তো আমি এই অডিয়েন্সের কাছে প্রশ্ন করি, এটা লম্বা না ছোট? এটা লম্বা না ছোট? নো, দিস ইজ নট লম্বা। এর পাশে একটা না আসা পর্যন্ত কিভাবে এটা কি লম্বা কি ছোট কিছুই বলা যাবে না। এখন আসলে এখন এইটা কি, এখন এটা লম্বা, এটা ছোট। ওকে, তাহলে সৎ এবং যোগ্য তো ফ্লেক্সিবল কথা। সতের দুইটা ইংরেজি, সততার একটা অনেস্টি, একটা ইন্টিগ্রিটি। অনেস্টি হচ্ছে সেই আমার মতো লোক সারা জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায়, লোকজন ভাবে যে রবিউল হাসান খুব সৎ মানুষ। আসলে আমি হচ্ছে সুযোগের অভাবে সৎ, আমার মারে খাওয়ার মতো কোনো জায়গা নেই, ঠিক আছে। আর ইন্টিগ্রিটি হচ্ছে সুযোগ আছে, এসপি সাহেব বহু সুযোগ আছে, ডিআইজি বহু সুযোগ আছে, আমার ডিজি সুযোগ আছে, কিন্তু সে সৎ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অনেস্ট। আর আমার সুযোগ থাকলে তখন আমি হোয়াট টাইপ অফ ম্যান আই ওয়াজ, সেটা তখন বোঝা যেত যে আমি সৎ না অসৎ। সুতরাং সৎ আর যোগ্য লোককে ভোট দিব, এটা নির্ভর করবে যিনি আসবেন সেই আশা ব্যক্তি প্লাস বিগত দিনে যিনি ছিলেন, তখন কম্পেয়ার করলে বোঝা যাবে হু ইজ অনেস্ট। কথাটা কি আমি বোঝাতে পেরেছি? দেখুন আপাতত দৃশ্যে ভিজুয়ালি যেটা বোঝা যায় যে কম্পারেটিভলি এনাকে সৎ মনে হয়। আসলে সৎ উনি পরবর্তীতে কিভাবে সৎ থাকবেন বা থাকবেন কি না তার উপর নির্ভর করে। তো আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কোন লোককে আমরা ভোট দিব, আমরা যে লোককেই ভোট দিই না কেন তার কাছে আমাদের যাওয়াটা কোনো মাধ্যমে যেন যেতে না হয়, ফ্রম সুইপার টু ওই চিফ জাস্টিস, যেন কোনো মাধ্যমে যেতে না হয়, তানিমের মাধ্যমে যেতে না হয়, ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যেন যেতে না হয়, শিবিরের মাধ্যমে, বিএনপির মাধ্যমে, তাদের জানা 12 তারিখ পর্যন্ত ছিল সে জামাত ইসলামের, 12 তারিখ পর্যন্ত ছিল সে বিএনপির, 12 তারিখ পর্যন্ত তিনি ছিলেন এনসিপির, 12 তারিখের পরে কিন্তু তিনি সবার। উনি যদি 12 তারিখের পরে যদি মনে করেন যে আমি এখনও বিএনপির, আমি এখনও জামাতের, আমি এখনও এনসিপির, মানে হি উইল বি থ্রোন ইন দ্য ডাস্টবিন, জাস্ট মাইন্ড ইট। সে তখন কারো না, সে আমাদের। আমিও তাকে ভোট দিয়েছি কিনা সে তো জানে, সে তো জিতেছে,
তো আমার কাজও তাকে করতে হবে। আর যদি না করে তাহলে বললাম তো বিগত দিনে যা হয়েছে তাই হবে, এর থেকে আরও পরিণতি আরও ভয়াবহ হবে, সে ডাস্টবিনে নিক্ষেপ হবে। তো আপনারা যারা আসবেন তারা দয়া করে সেটা মাথায় রাখবেন। আর একই সঙ্গে আপনি নির্বাচিত হওয়ার পর আপনি যে জুরিসডিকশনের হন না কেন, যেহেতু 3টা জুরিসডিকশন অভয়নগর, বাগারপাড়া এবং বসুন্ধিয়া, আপনি যদি মনে করেন আগে যেটা হয়েছে আমি দেখেছি তো, আপনি যদি মনে করেন যে শুধু উন্নয়ন আপনার এলাকায় ঘটাবেন তাহলে কিন্তু আবার আপনার একই অবস্থা হবে। আপনার দায়িত্ব শুধু একটাই, আপনার কাজ এমপি হওয়ার পরে আপনার কাজ একটাই, সংসদে বসে আইন প্রণয়ন করা, আর বাকি কাজ এই জনগণদের নিয়ে ওই ভিজিডি ভিজিএফ যারা যোগ্যত ন্যায্যত যাদের পাওয়া উচিত তারাই যেন পায়, সেরকম লোকই আমি চাই যে তারাই যেন আসুক। তাহলে মানুষের সচেতনতা বাড়বে, মানুষ বুঝতে পারবে, সঠিকটা বুঝতে পারবে কি আমি হোয়াট আই উইল ডু অর নট। অবশ্যই তো অবশ্যই তোমরা এগুলো করে যাও, এরকম মহৎ কাজ। এছাড়া নির্বাচন পরবর্তী সমস্ত মহৎ কাজ, ভালো কাজের সঙ্গে আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আর যেখানে সমস্যা আছে আমি সেখানে ঝাঁপিয়ে পড়বো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লম্বা সময় ধরে আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন এবং অনুষ্ঠানের সাথে থেকে নয়, আপনারা বিভিন্নভাবে মন্তব্য করে, কেউ শেয়ার করে এবং বিভিন্নভাবে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের সঙ্গ জুড়িয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের আয়োজনের মধ্য দিয়ে আসলে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে উঠে আসা, বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা তরুণরা কিন্তু আসলে ভিন্ন পরিচয়ে কথা বলেছেন, কিন্তু তাদের কথার শব্দগুলো ছিল একই, তাদের প্রত্যাশাগুলো ছিল একই। এবং এই আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজনগুলা আসলে আমরা কোনো পক্ষের হয়ে না, কোনো ব্যক্তির হয়ে না, আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের যেই সম্মিলিত প্রয়াস, যে প্রত্যাশা, ঠিক সেই প্রত্যাশার বাংলাদেশ গড়তে। এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি মহিবুল হাইল মাহিদ এবং সাথে ছিলাম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম।